তত্ত্বাবধায়ক সরকারের আইন কোন একটা দলের ইচ্ছার ফসল ছিল না, তো এটা সর্বদলীয় ঐক্যমতে রচিত হয়েছিল, জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়ে বাতিল করে দিল। তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তো আদালতের তো একটা ভূমিকা থাকা জরুরি, কিন্তু কিন্তু সেটা সীমিত। সেটা কি আসলে আরেকটু বুঝে দেখি। আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে, তাই না? এই প্রশ্ন তো সরাসরি চলে আসে। আদালতের কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা না। হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। ভারসাম্য তখনই থাকে যখন আদালত, সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে, কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে। আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিরা যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোনো জনগণের কাছে জবাবদিহিতা করবে না, তাহলে সে আদালত না, সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র পোশাক। তত্ত্বাবধায়ক সরকারের আইনের অবলুপ্তি তাই শুধু একটা রায় না, এটা ছিল গণ ইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ। আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ, দেশের সমস্ত সংকট। এইবার আসেন সংস্কার নিয়ে আরো একটু গভীরে আলোচনা করি। প্রফেসর ইউনূসের সরকার নানা ধরনের সংস্কার করেছে। এই সংস্কার কারা করিচ্ছে, কিভাবে করিচ্ছে, এটা বুঝে কিনা সেটা একটু বুঝে দেখি। আজকের নতুন বাংলাদেশে সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হইতেছে। আবার যাতে বিগত 15 বছরের ফ্যাসিবাদ, 72 বা 75 সালের ফ্যাসিবাদ বাকশাল বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হইতে না পারে, সেজন্য নানা পক্ষ নানা মত প্রস্তাব নিয়ে আলোচনা করতেছে। এটার জন্য প্রফেসর ইউনূস একটা ঐক্যমত কমিশন করেছেন। সেটার সদস্য হচ্ছে আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার আর ইফতেখারুজ্জামান, তিনটা মাল, প্রথম আলোর মার্কা মারাল স্পেন্সার। এরা কি ধরনের প্রস্তাব দিতে পারে সেটা না বললেও চলে। হ্যাঁ, ইফতেখারুজ্জামানকে আমি বাম্বু দিছিলাম না, একবার দিছিলাম না, মনে আছে না? হ্যাঁ, ওরা এনে বসাই দিচ্ছে প্রফেসর ইউনূস। প্রথম আলো এইসব সুশীল প্রগতিশীল মালদের দিয়া 111-এর পরে সংস্কার করাইতে গেছিল। তখনকার ভারতের দালাল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একই সুশীল প্রগতিশীলদের টোটকা প্রস্তাব দিয়া অধ্যাদেশ জারি করিয়া বিভিন্ন সংস্কার করছিল, যার প্রত্যক্ষ পরিণতি হচ্ছে হাসিনার ফ্যাসিবাদ। এক বেলতলাতে এই ন্যাড়া বুদ্ধিজীবী সুশীল এই জাতিকে কয়বার নিয়ে যাবে? ৭৪-এর বাকশালী সংবিধান, হাসিনার ফ্যাসিজম, এসব তো আসমান থেকে নেমে আসে নাই। বারবার একই মার্কা মারা সব দালাল লেসপেন্সার, বুদ্ধিহীন মূর্খ কামাল হোসেন, রেহমান সোবহান, ইফতেখারুজ্জামান, মতি, মাহফুজ এদের টোটকা জাতিকে গিলায় বারবার আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়া হইতেছে। এবারও সে একই চক্রান্ত হইতেছে, আর জাতি সে সমস্ত খেয়াল না করে বসে বসে আঙুল চুষিচ্ছে। আলী রিয়াজের আক্কেল জ্ঞানের নমুনা দেখেন। সংবিধান সংস্কার কমিটির রিপোর্ট ড্রাফট করার সময় সে কাদের কাদের পরামর্শ সে নিচে সেটা রিপোর্টের শেষে তালিকা খুঁড়ে লিখে দিছে। দেখেন কারা কারা আছে সেখানে। মাহফুজা নাম, শাহিনা নাম, জানেন তো মাহফুজা নামের বউ, মানে মাহফুজা নামের বুদ্ধিতে শুধু চলবে না, তার বউয়ের বুদ্ধিও লাগবে। এই মাহফুজা নাম হাসিনার সামরিক মারণাস্ত্রে গুলি চালায় ছাত্রজনকে হত্যা করার নির্দেশ দেওয়ার পরে সেটার পক্ষে বয়ান লিখে এডিটোরিয়াল পাবলিশ করেছিল, যাতে সরকার কঠোর হস্তে এই আন্দোলন দমন করে। বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা এরকম একটা জানোয়ারের বাচ্চার পরামর্শ নেওয়া লাগছে নতুন বাংলাদেশের সংবিধান কিরকম হবে সেটা ঠিক করার জন্য। বুঝেন তাইলে? আরো আছে প্রথম আলোর মতি, খুশি কবি, সবচেয়ে বড় আওয়ামী লেসপেন্সার রেহমান সোবহান, মইনুল ইসলাম। হে খোদা, আমারে উঠায় নাও, নয়তো দড়ি ফেলাও, বায়া উঠা যায়। এর চেয়ে আওয়ামী লীগকে বলা হোক একটা সংবিধান ড্রাফট করে দিতে। হুদায়তে সংস্কারের বালসাল নাটক কইরা মানুষকে বোকা বানানোর দরকার কি? আর শহীদের রক্তের সাথে প্রহসন করার দরকার কি? রেহমান সোবহান, মাহফুজা নাম, খুশি কবির, মতিউর রহমান, মইনুল ইসলাম এরাই যদি নতুন বাংলাদেশের কারিগর হয়, তাহলে অমি পিয়াল, নিজুম মজুমদার, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, এম আকাশ, রামেন্দ্র মজুমদার, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মোস্তফা এরা কি দোষ করলো? এডিটর সাহেব কারণ সুবর্ণা মোস্তফা ছবিটা না রাখেন। এটা ইয়াং কালের ছবি দেন, ইয়াং কালের। এবার আছে। হ্যাঁ, তো আলী রিয়াজ, সুবর্ণা মোস্তফা তো আপনার যৌবন কালের ক্র্যাশ হওয়ার কথা ছিল, তাই না? আমরা মেনে নিলাম, ওক ডাকলেন নি। এরা কি দোষ করলো? এদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়ার দরকার কি? ওদেরকেও ঢুকাক, সুবর্ণা মোস্তফা আগে ঢুকাক, আমি পারমিশন দিলাম, দেখি কে কি করে। কার এত বড় সাহস সুবর্ণা মোস্তফা ঢুকাইছে, আলী রিয়াজ সেটাকে বাগড়া দেয়, আমি যে দাঁড়ামু, ওইটি লাঠি নিয়ে দাঁড়ামু। এই প্রথম আলোর সাজানো সংস্কার কমিটির নাটক, এই রিপোর্টে ঢুকায় দেওয়া হবে।
এই রিপোর্টে বিভিন্ন ভংসং প্রস্তাব দেওয়া হয়েছে যাতে দেশে আর কখনো বাকশাল ফ্যাসিজম কায়েম না হয়। আইনস্টাইনের একটা উক্তি আছে যে ইনস্যানিটি ইজ ডুইং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন অ্যান্ড এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্টস। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? আসলে ঠিক কথা কইছে। একই কাজ বারবার কইরা ভিন্ন ফলের আশা করাটা এক ধরনের ছাগলাম। বাংলাদেশের অবস্থা দেখে এই কথাই মনে হয়। একই কবিরাজের দেওয়ার টোটকা জাতিকে বারবার গিলাইতেছে, বারবার আওয়ামী লীগ আর ফ্যাসিবাদের ফিরে আনা হইতেছে। রেমান সোবান পাকিস্তান আমল থেকে গাজাঘড়ি বয়ান আর টোটকা দিয়ে জাতিকে ধ্বংস করিচ্ছে। ওই কলে পিএইচডিও করতে পারে নাই, কেমব্রিজে গেছিল, এমএ কইরা ফিরে আসিছে। হ্যাঁ, তা হ্যাডেমে কুলায় নাই। তাও এই হারামজাদার প্রতি সুশীলদের পীড়িতের ঘাটতির কোনো কমতি নাই। বন্ধু মানুষ এই আরামজাদা রেহমান সোবান ছিল ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে 1 নাম্বার উকিল। এই রেহমান সোবান কইছিল ট্রানজিট নিয়ে যে বিতর্ক সেটা অশিক্ষিত বিতর্ক। এই হারামজাদা, তুই শিক্ষিত? তুই পড়াশোনা করছিস কতটুকু? শালা পিএইচডি তো করতে পারিস নাই, এমএ করে ফিরে আসিস সরকারি স্কলারশিপে যায়, বেশি বেশি বাতেলা জারিস, তারপরে এদের হুশ হয় না। আজকে আর বেশি মুখ খারাপ করলাম না, নাকি করে ফেলছি অলরেডি বেশি জানি না, বুঝছাও? মানে অভ্যাস হয়ে গেছে তো আমার মুখই খারাপ। আজকে আবার একটু আলোচনা করব বাংলাদেশে কেন বারবার আওয়ামী ফ্যাসিবাদের উত্থান ঘটে। আসেন এটা আরেকবার একটু বুঝে দেখি। আগের এপিসোডে আলাপ করেছিলাম, আরেকবার একটু বুঝে দেখি। একটা রাষ্ট্রের 3টা অঙ্গ থাকে, একটা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি। এই 3টা অঙ্গের সমন্বয়ে একটা রাষ্ট্র গড়ে ওঠে। এই লেজিসলেটিভ বা আইনসভা দেশে কি আইন হবে সেটা নির্ধারণ করে। এক্সিকিউটিভ সেই আইন অনুযায়ী দৈনন্দিন কাজকর্ম চালায় এবং পলিসি নির্ধারণ করে। তবে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পলিসি নির্ধারণ করে আইনসভা বা পার্লামেন্ট। কারণ এক্সিকিউটিভ আইনসভার পাশ করা আইন দিয়া চালাইতে বাধ্য, দেশ চালাইতে। এক্সিকিউটিভ কখনোই নিজে আইন বানাইতে পারে না। এমনকি কোন সভ্য দেশে আদালত বা জুডিশিয়ারিও আইন বানাইতে পারে না, বা পারার কথা না। আদালতের বিচারকেরা যদি নিজেরাই আইন বানায় সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় জুডিশিয়াল অ্যাক্টিভিজম। এই জুডিশিয়ারি কাজ হইতেছে এক্সিকিউটিভ যাতে নিজের এখতিয়ার বা জুরিসডিকশনের অতিক্রম করিয়া অর্ডার জারি করতে না পারে সেটা দেখা। এর সাথে দেশে আইনসভা দিয়ে পাশ করা আইনের উপরে ভিত্তি করে বিভিন্ন কেসে সেই আইন অনুযায়ী রুলিং দেওয়া, আর দেশের সেই আইন অনুযায়ী ফৌজদারি এবং দেওয়ানি বিভিন্ন মামলার কার্যক্রম পরিচালিত করা। এটাই হইতেছে জুডিশিয়ারির কাজ। এখন আওয়ামী লীগ বিগত 15 বছর দেশে ফ্যাসিজম আদালতের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা করেছে। এটা মাহমুদুর রহমান কিন্তু বলে, খালিলকের মতো দালাল প্রধান বিচারপতি দিয়ে হাসিনা নিজের ইচ্ছা মতো যা খুশি রুলিং জারি করায়। আওয়ামী লীগের সমালোচনা করা, যাকে তাকে আদালত অবমাননার মামলা দেওয়া। এই দেশে আদালত এখন ঠিক কি কাজ করে তা বোঝার জন্য আইন পড়তে হয় না, পত্রিকার ফেসবুক স্ক্রল করলেই চলে। মানুষ ভাবে আদালত বিচার করে না ভাই, এই আদালত ইতিহাস লেখে, এই আদালত পোস্টার বানায়, কবিতা লেখে, স্লোগান বানায়, পাঠ্য বই সম্পাদনা করে, ক্রিকেট টিম নির্বাচনে মত দেয়, আদালত রুল দেয় 15ই আগস্ট হইবে শোক দিবস, 7ই মার্চ হইবে জাতীয় ঐতিহ্য, জয় বাংলা হইবে জাতীয় স্লোগান, স্বাধীনতার ঘোষক হইবে শেখ মুজিব। কেউ যদি প্রশ্ন তোলে যে এগুলি কি বিজ্ঞাপন, ওটা কি অ্যাড এজেন্সি, তখন কওয়া হবে আপনি নিশ্চয়ই রাজাকার। স্কুলে কি পড়ানো হবে আদালত ঠিক করে দেয়। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু কত পাতা জুড়ে থাকবে সেটাও রুল দিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে, গার্ডেনের নাম কি হবে, হাসপাতালের নাম কি হবে, সব জায়গায় আদালতের নাক ঢুকে। এমনই একটা আদালত। আর এই আদালতের বিচারপতি আমাদের সাথে পলিটিক্স করেছিল। ওই কইছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, ওই কইছিল এ না ওর ভাই আবার এমপি ছিল আওয়ামী লীগের। এমনকি একবার তো আদালতে রিট হয়, বাংলাদেশ ক্রিকেট টিম কেন মুশফিককে নিতেছে না, কেন তামিম বাদ। ভাগ্য ভালো আদালত বলেনি কে ওপেনিং করবে, কে শেষ ওভারে বল করবে। ধর্মের ব্যাপারে আদালত কিন্তু বলে যে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, ভাস্কর্য থাকবে। তো আদালত এখন ইসলামিক স্কলার আর ইতিহাসবিদ দুইটাই। অথচ এসব সিদ্ধান্ত একটা সভ্য রাষ্ট্রে আদালতের এখতিয়ারে থাকারই কথা না। এসব সিদ্ধান্ত রাষ্ট্রে হয় আইনসভা নেয়, অথবা এক্সিকিউটিভ বিভাগ আইনসভা দ্বারা এম্পাওয়ার্ড হয়ে নেয়। এই কয়েকদিন আগে আমাদের অ্যাটর্নি জেনারেল বলছে যে হাইকোর্ট চাইলে যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে। ব্যাপারটা শুনতে খুব অদ্ভুত শোনালেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরো ঘটনাটা লিগ্যাল। বাংলাদেশের 72-এর সংবিধান একটা বিস্ফোরা ধারা ঢোকানো আছে, যার দ্বারা এম্পাওয়ার্ড হইয়া আদালত বা হাইকোর্ট যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে, যা খুশি তাই করতে পারে। এটা হইতেছে সংবিধানের 102 নম্বর আর্টিকেল। এই বিস্ফোরা আর্টিকেল বাংলাদেশে বিচারকদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম করার রাস্তা তৈরি করে দিছে। আরে ফলে এই সমস্ত ডক্টর কামাল হোসেনের বাল্ব কিছু বুঝে না, উনি ওর গুমুত সামলাইতে পারে না, ব্যাপার পরে থাকে। সত্যি কথা, মিথ্যা কথা কইতেছি না। এবং এইটা দিয়ে এম্পাওয়ার্ড হয়ে হাসিনা তার আমলে মুদল আদালত দিয়াই তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। কি আছে আর্টিকেলে আসেন দেখি।
এই আর্টিকেলের ফলে যে কেউ যে কোনো আইনজীবী যা ইচ্ছা যা খুশি সেটা নিয়ে হাইকোর্টে রিট করতে পারে। হাইকোর্ট বেঞ্চ সেই রিটের উপর ভিত্তি করে যা খুশি তাই রুলিং জারি করতে পারে। কি বিচিত্র একটা দেশ, তাই না? মাঝে মাঝে অনেক উকিল সরকারকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠায়, অন্যথায় সে 102 ধারার ভিত্তিতে হাইকোর্টে রিট করার হুমকি দেয়। খালি সরকারকে না, অনেক বদমাইশ উকিল এটা ব্যবহার করে অসংখ্য মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি করে, যারা কোনোভাবে একটা ব্যাপারে ইন্টারেস্টেড পার্টি না। সেই সমস্ত ব্যাপারে বদমাইশ উকিলরা বিভিন্ন হাস্যকর আইনি নোটিশ পাঠায় 102 আর্টিকেলের উপরে ভিত্তি করে, এবং আদালত সেটার উপর ভিত্তি করে রুলিং পর্যন্ত দেয়। এই ইন্টারেস্টেড পার্টিকে এটা একটু বুঝে নেই।